চাণক্যের ৭টি নীতি যা নিঃশব্দে এগিয়ে যাওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন তারা মনে করে যে তারা খুব কঠোর পরিশ্রম করছে, খুব কঠোর দৌড়াচ্ছে, কিন্তু তারা এগিয়ে যেতে পারছে না। তাদের চারপাশের লোকেরা একই জায়গায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাদের ছাড়িয়ে যায়, এবং তারপর প্রশ্ন ওঠে, কেন এমন হয়? আমিও কঠোর পরিশ্রম করি, আমারও স্বপ্ন আছে, তাহলে আমার কি অভাব আছে? চাণক্য বলেছেন যে যারা এই পৃথিবীতে এগিয়ে যায় তারাই তাদের গতিবিধি গোপন করে, তাদের উদ্দেশ্য গোপন করে এবং তাদের কাজ চুপচাপ করে এগিয়ে যায়। যারা কম কথা বলে এবং বেশি করে তারা এগিয়ে যায়। যারা লোক দেখানোর জন্য সময় নষ্ট করে না, তারা চুপচাপ তাদের গন্তব্যের সিঁড়ি বেয়ে ওঠে। একটা গভীর সত্য হলো, মানুষ তোমার কঠোর পরিশ্রম লক্ষ্য করে না, কিন্তু তোমার সাফল্য লক্ষ্য করে। তাই চাণক্য বলেন, যতক্ষণ না তোমার কাজ সম্পূর্ণ হয়, যতক্ষণ না তোমার লক্ষ্য অর্জন হয়, ততক্ষণ চুপচাপ এগিয়ে যাও, চুপচাপ শেখো এবং চুপচাপ কাজ করো। কারণ তুমি যত বেশি নিজেকে প্রকাশ করবে, ততই তুমি দুর্বল হয়ে পড়বে। তুমি যত বেশি তোমার পরিকল্পনা শেয়ার করবে, তোমার পরিকল্পনা ততই দুর্বল হয়ে পড়বে। মানুষ দুই ধরনের, কেউ তোমাকে অনুপ্রাণিত করবে, আবার কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে। এবং প্রায়শই যারা তোমাকে থামানোর চেষ্টা করে তারাই সবচেয়ে বেশি। এক যুবক ছিল, প্রতিদিন সে ভাবত, আমি কেন অন্যদের থেকে পিছিয়ে আছি? কেন মানুষ আমাকে গুরুত্ব সহকারে নেয় না? কেন আমার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আমি এখনও যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি? একদিন সে চাণক্যের কাছে গিয়ে বলল, আচার্য, আমি এগিয়ে যেতে চাই, কিন্তু আমি জানি না কি করব। মানুষ এগিয়ে যায় আর আমি আটকে থাকি। চাণক্য হেসে বললেন, যে শব্দ করে সে ভিড়ের মধ্যে হারিয়ে যায়, যে নীরবে কাজ করে সে ইতিহাসে একটি চিহ্ন রেখে যায়। এবং তারপর তিনি তাকে 7টি জিনিস সম্পর্কে বললেন যা একজন ব্যক্তিকে পৃথিবীকে অতিক্রম করতে সাহায্য করতে পারে। একমাত্র শর্ত হল, এই 7টি জিনিস অবশ্যই নীরবে, কোনো প্রদর্শন ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই, কোনো শব্দ ছাড়াই করতে হবে। যুবকটি মনোযোগ সহকারে শুনল। চাণক্য বললেন, প্রথম জিনিস হল আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা। যদি আপনার চিন্তাভাবনাগুলি বিশৃঙ্খল এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে, তবে আপনি কখনোই নিজেকে শক্তিশালী করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস হল বাতাস, এবং তার চেয়েও দ্রুততর হল মানুষের মন। মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে একজন ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন, কোথাও পৌঁছতে পারে না। তাই প্রতিদিন নীরবে আপনার চিন্তাভাবনাগুলিকে শক্তিশালী করুন। নিজেকে বোঝান যে আপনি এখানে হারতে আসেননি, আপনি এখানে জয় করতে এসেছেন। কারণ পৃথিবীর কোনো শক্তি তার মনকে জয় করতে পারে না, তাকে পরাজিত করতে পারে। দ্বিতীয়ত, আপনার জ্ঞান বৃদ্ধি করুন। চাণক্য বলেছেন যে জ্ঞানহীন ব্যক্তি একজন অন্ধের মতো। সে দিক দেখতে পায় না, পথ বুঝতে পারে না। পৃথিবী কোলাহলপূর্ণ, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা নীরবে শেখে। তারা নীরবে জ্ঞান অর্জন করে। প্রতিদিন নতুন কিছু শেখুন, প্রতিদিন নিজেকে উন্নত করুন। লোকেরা কি বলবে তা নিয়ে চিন্তা করবেন না। নিজেকে কতদূর নিয়ে যেতে পারবেন তা নিয়ে ভাবুন। পড়ুন, শিখুন, বুঝুন, কিন্তু চুপচাপ, কারণ যারা শেখে তারাই জয়ী হয়। তৃতীয়ত, আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করুন, শৃঙ্খলাবদ্ধ হন। চাণক্য বলেন, শৃঙ্খলা সাফল্যের মূল। যারা তাদের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারে না, তারা তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় ত্যাগ এবং শৃঙ্খলাই তাদের পিছিয়ে রাখে। যারা তাদের সময়কে সম্মান করে, ছোট ছোট অভ্যাসকে শক্তিশালী করে এবং জীবনের দৈনন্দিন অগ্রগতিতে নিজেদের উন্নত করে, পৃথিবীকে না জানিয়ে চুপচাপ এটি করুন। যুবকটি মনোযোগ সহকারে শুনল। চাণক্য আরও বলেন, চতুর্থ জিনিস হল আপনার শক্তিকে সঠিক দিকে পরিচালিত করা। পৃথিবী বিভ্রান্তিতে পূর্ণ। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় কথোপকথন এবং অপ্রয়োজনীয় সম্পর্কগুলি একজন ব্যক্তির শক্তিকে নষ্ট করে দেয়, এবং মানুষ বুঝতে ব্যর্থ হয় যে তাদের শক্তি কোথায় নষ্ট হচ্ছে। শান্তভাবে আপনার শক্তি সংরক্ষণ করতে শিখুন। নিজেকে পৃথিবী থেকে দূরে রাখবেন না, বরং পৃথিবীর অপ্রয়োজনীয় জিনিসগুলি থেকে দূরে রাখুন। যা আপনাকে দুর্বল করে তা ত্যাগ করুন। আপনার শক্তি কেবল সেই জিনিসগুলিতে মনোনিবেশ করুন যা আপনাকে এগিয়ে নিয়ে যায়। চলে যাও। যুবকটি এখন বুঝতে পারল কোথায় তার সময় নষ্ট হচ্ছে। চাণক্য পঞ্চম কথাটি বললেন, বিজ্ঞতার সাথে তোমার সম্পর্ক বেছে নাও। একজন মানুষ একা জিততে পারে না, কিন্তু ভুল মানুষের সাথে থেকেও সে জিততে পারে না। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা এগিয়ে যাওয়া, বাধা দেওয়া এবং তোমাকে নিচে নামানো লোকদের প্রতি ঈর্ষান্বিত হবে। তাই যারা তোমাকে নিচে টেনে আনে তাদের থেকে চুপচাপ দূরে থাকো, এবং যারা তোমাকে উপরে তুলে ধরে তাদের কাছে যাও। কিন্তু এই সব চুপচাপ করো, কারণ যদি তুমি কাউকে বলো যে তুমি তোমার জীবন থেকে নেতিবাচক মানুষদের সরিয়ে ফেলতে যাচ্ছ, তাহলে সেই একই মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে। ষষ্ঠ কথাটি হলো, তোমার দুর্বলতাগুলো চিনতে পারো এবং চুপচাপ সেগুলোর উপর কাজ করো। তোমার দুর্বলতাগুলো কাউকে বলো না, কারণ পৃথিবী তাদের আক্রমণ করবে। মানুষ তোমার দুর্বলতার সুযোগ নেবে, তাই চুপচাপ শিখো। নীরবে উন্নতি করো।
নীরবে আরও শক্তিশালী হও, যতক্ষণ না তুমি আরও শক্তিশালী হও। তোমার দুর্বলতাগুলো কারো কাছে প্রকাশ করো না। আর শেষ সপ্তম ধাপ হলো তোমার লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া। কাউকে বলো না। চাণক্য বলেন, তোমার লক্ষ্য প্রকাশ করলে তোমার শক্তি নষ্ট হয়ে যায়। তোমার গন্তব্য, তোমার স্বপ্ন, তোমার পরিকল্পনা তোমার ভেতরেই রাখো। শুধু কাজ করো, ধারাবাহিকভাবে করো, নীরবে করো। তুমি যখন এত দূর এসেছ, তখন পৃথিবীকে জানিয়ে দাও যে কেউ তোমাকে থামাতে পারবে না। যুবকের চোখে এক নতুন আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারল যে সে এতদিন ভুল পথে ছিল না, সে ভুল পদ্ধতি অবলম্বন করেছে। সে এখন একটি নতুন পথ খুঁজে পেয়েছে, চুপচাপ কাজ করা, নীরবে এগিয়ে যাওয়া। সেদিনই সে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর লোক দেখানোর সময় নষ্ট করবে না, সে আর তর্ক করবে না, সে আর পৃথিবীকে তার প্রতিটি পদক্ষেপ দেখাবে না। এখন সে শুধু এটা করবে, চুপচাপ করবে, এবং একদিন একই পৃথিবী তার কাজকে অভিবাদন জানাবে। যুবকটি পরের দিন ভোরে ঘুম থেকে উঠল, আগের মতো বোঝা নয়, বরং হালকা এবং ভেতর থেকে জাগ্রত, দৃঢ় সংকল্পে পূর্ণ, যেন তার ভেতরে একটি নতুন জন্ম হয়েছে। তিনি প্রথমবারের মতো বুঝতে পারলেন যে সাফল্য কেবল তাড়াহুড়ো নয়, বরং একটি শিল্প, এবং চাণক্য তাকে সেই শিল্পের 7টি ছায়া শেখাতে শুরু করেছিলেন। তিনি আর সেই যুবক নন যাকে পৃথিবী অতীত করে ফেলেছিল। এখন তিনি এমন একজন হয়ে উঠতে প্রস্তুত হচ্ছিলেন যাকে পৃথিবী কখনো পিছনে ফেলে যাবে না। সকালটা ছিল শান্ত, পাখির গানের শব্দ, বাতাসের মৃদু খসখসে শব্দ এবং আকাশে উদীয়মান সূর্য। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তাকে একটি নতুন অধ্যায় শুরু করার জন্য ডাকছে। তিনি চুপচাপ তার দৈনন্দিন রুটিন শুরু করেছিলেন, কাউকে কিছু না বলে, কাউকে না দেখিয়ে, কেবল তার হৃদয়ে দৃঢ় সংকল্প নিয়ে যে তিনি এখন নিজের জীবন তৈরি করবেন এবং নীরবে তা করবেন। ধীরে ধীরে তিনি নীরবতার অপরিসীম শক্তি উপলব্ধি করেছিলেন। যখন একজন ব্যক্তি কথা বলা বন্ধ করে দেন, তারা শুনতে শুরু করেন, এবং যখন তারা শুনতে শুরু করেন, তারা বুঝতে শুরু করেন। যারা পৃথিবীতে এগিয়ে যান তারা শ্রোতা, তারা পর্যবেক্ষক, তারা বোঝেন। যারা কথা বলেন তারা কেবল একটি ভিড় তৈরি করেন, কিন্তু যারা শোনেন তারা দিক নির্দেশনা তৈরি করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আগে এসে প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখাতেন। কেউ কিছু বললে তাকে তার সঠিকতা প্রমাণ করতে হতো, কেউ রসিকতা করলে সে কষ্ট পেত, কেউ তাকে চ্যালেঞ্জ জানালে সে তাৎক্ষণিকভাবে দেখাতে চাইত যে সে কি করতে পারে। কিন্তু এখন সে চুপ করেছিল। সে বুঝতে পেরেছিল যে সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানো সময়ের অপচয়। আজ সে নীরবে হেসে নিজেকে বলতো, দেখো, আমি কথা দিয়ে নয়, কাজে সাড়া দেব। একদিন যখন সে তার কাজে মগ্ন ছিল, তখন তার কয়েকজন সহকর্মী এসে বলল, তুমি বদলে গেছো, তুমি আগে অনেক কথা বলতে, এখন এত চুপ কেন? যুবকটি হাসল, সে কিছু বলল না। সে কেবল জানত যে ভেতর থেকে আসা পরিবর্তনের জন্য শব্দের প্রয়োজন হয় না, পরিবর্তন তার নিজস্ব পরিচয় তৈরি করে। চাণক্য বলতেন যে পৃথিবী যদি তোমার পরিবর্তনের কারণ বুঝতে পারে, তাহলে তারা তোমাকে থামানোর চেষ্টা করবে। তাই পরিবর্তন করো, কিন্তু তোমার পরিবর্তনকে চুপ করে রাখো। আর যুবকটি এটাই করছিল। সে নিজের ভেতরেই ছিল, আমি একটা আলাদা জগৎ তৈরি করছিলাম, এমন একটা জগৎ যা কেউ জানত না, কিন্তু একদিন সেই একই পৃথিবী তাকে উপরে তুলবে। এটা তোমাকে সেখানে নিয়ে যাবে। এবার যুবকটি তার দ্বিতীয় কাজ শুরু করল, তার জ্ঞান বৃদ্ধি করা। সে প্রতি রাত পর্যন্ত পড়াশোনা করত, শিখত এবং অনুশীলন করত। তার বন্ধুরা যখন সিনেমা দেখত, তখন সে বই পড়ত। যখন বাকি পৃথিবী ঘুমিয়ে থাকত, তখন সে নিজেকে উন্নত করত। আর এই সব কাউকে না বলেই, কারণ সে বুঝতে পেরেছিল যে কাউকে বলাই সবচেয়ে বড় ভুল। মানুষ শুনলেই কিছু না কিছু বলতো, কখনো অসম্মানজনক, কখনো উপহাসমূলক, কখনো কখনো বলতো যে এর কোনো লাভ নেই। কিন্তু যখন কাজ নীরব থাকে, ফলাফল কথা বলে। একদিন এক বন্ধু জিজ্ঞাসা করল, তুমি সারা রাত জেগে থাকো কেন? যুবকটি উত্তর দিল, মাঝে মাঝে আমি ঘুমাতে পারি না। সে সত্যি বলেনি, কারণ সে জানত যে কাজ ভাগাভাগি করে নিলে তা দুর্বল হয়ে পড়ে। তার বই, তার অনুশীলন, তার কঠোর পরিশ্রম, এই সব কিছুই এখন তার এবং তার স্বপ্নের মধ্যে একটি পবিত্র বন্ধন। এমন একটি বন্ধন যা সে কাউকে নষ্ট করতে দিতে চায়নি। এদিকে সে বুঝতে পারল যে পৃথিবীতে বিভ্রান্তি কতটা বিপজ্জনক। মোবাইল ফোন, নোটিফিকেশন, চ্যাট, তর্ক, তুলনা, সোশ্যাল মিডিয়ার প্রদর্শন, এই সবই একজন ব্যক্তির শক্তিকে নিঃশেষ করে দেয়। আগে সে প্রতিটি বার্তার উত্তর দিতে, প্রতিটি গল্পের প্রতিক্রিয়া জানাতে এবং প্রতিটি ট্রেন্ডিং বিষয়ে নীলেকে জড়িত করতে ব্যস্ত থাকত। কিন্তু এখন সে আর ব্যস্ত ছিল না। সে কেবল সেই বিষয়গুলিতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল যা তাকে এগিয়ে নিয়ে যায়। বাকি সব কিছু ছিল কেবল গোলমাল, একটি গোলমাল যা তার গন্তব্যের পথকে অস্পষ্ট করে তুলেছিল। ধীরে ধীরে তার মন স্থির হতে শুরু করে। এখন সে উদ্দেশ্যমূলকভাবে সবকিছু করত।
সে প্রতিটি মিনিট বিচক্ষণতার সাথে ব্যবহার করেছিল, প্রতিটি বিভ্রান্তি এড়িয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে চুপচাপ এটা করত। কেউ খেয়ালও করত না যে সে তার সময়ের ওপর কতটা নিয়ন্ত্রণ অর্জন করেছে। এক সন্ধ্যায় চাণক্যের সাথে বসে সে জিজ্ঞাসা করল, আচার্যন, আমি কি সত্যিই অন্যদের ছাড়িয়ে যেতে পারব? চাণক্য শান্তভাবে উত্তর দিল, তুমি যদি প্রতিদিন একই 7টি কাজ নীরবে করতে থাকো, তাহলে কেউ তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। কারণ যে চুপচাপ চলে সে দ্রুত চলে, যে ধীরে চলে সে গভীরভাবে চলে, এবং যে গভীরভাবে চলে কেবল সেই স্থায়ী সাফল্য অর্জন করে। যুবকটি বলল, কিন্তু আচার্য, মাঝে মাঝে আমার মনে হয় আমি একা পড়াশোনা করছি। চাণক্য হেসে বললেন, একা হাঁটতে ভয় পেও না। ভিড়ের মধ্যে গন্তব্য খুঁজে পাওয়া যায় না। গন্তব্য কেবল তারাই খুঁজে পায় যারা একা হাঁটে। ভিড় কেবল মানুষকে থামাতে বাধ্য করে। একাকিত্ব দুর্বলতা নয়, একাকিত্ব একটি শক্তি। কারণ একাকিত্বে একজন ব্যক্তি নিজেকে আবিষ্কার করে, নিজেকে বোঝে এবং নিজেকে পরিবর্তন করে। যুবকটি এই বিষয়টি হৃদয়ে ধারণ করল। সে বুঝতে পারল যে সত্যি তার একাকিত্বই তাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। একাকিত্বেই সে প্রতিফলিত হতে শুরু করেছিল। একা সে তার ফ্লসের দিকে তাকিয়ে তার স্বপ্নের আসল মূল্য বুঝতে পারল। এরপর যুবকটি তার জীবনের তৃতীয় বড় পরিবর্তন আনল, শৃঙ্খলা। এই পরিবর্তনটি সবচেয়ে কঠিন ছিল, কারণ প্রতিটি মানুষেরই একটি অলস অংশ থাকে যা আরাম চায়, অজুহাত খোঁজে এবং কঠোর পরিশ্রম এড়িয়ে চলে। কিন্তু যুবকটি ধীরে ধীরে সেই অংশটি নিয়ন্ত্রণ করতে শুরু করে। সে একটি রুটিন তৈরি করে, সকালের ঘুম থেকে ওঠার সময়, পড়াশোনার সময়, অনুশীলনের সময় এবং কাজের সময়, সব কিছুই কাউকে না বলে। কারণ সে যদি তাদের বলতো, তাহলে লোকেরা মন্তব্য করত, কি দরকার, এত কিছু কে করবে, তোমারও একটু বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু এখন সে এসব বিষয়ে মাথা ঘামাতে চাইছিল না, কারণ সে শিখেছিল বড় সিদ্ধান্ত চুপচাপ নেওয়া হয়, বড় কাজ চুপচাপ সম্পন্ন করা হয়, আর বড় জয়লাভ নীরবে অর্জিত হয়। ধীরে ধীরে তার মানসিক স্তর পরিবর্তন হতে শুরু করে। সে আগের মতো আর প্রতিক্রিয়া দেখাতো না। এখন সে প্রতিটি অপমানকে জ্বালানিতে পরিণত করে। সে প্রতিটি অসুবিধাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে তারপর নীরবে সামনে এগিয়ে যেত। যুবকের ভেতরে পরিবর্তন আসতে দেখে কিছু লোক তাকে উপহাস করত, দেখো, সে এত চুপচাপ আচরণ করছে, সে এত বুদ্ধিমান হতে চাইছে, মনে হচ্ছে সে নিজেকে এত উচ্চ মনে করে। কিন্তু যুবকটি চুপ করে রইল, কারণ সে বুঝতে পেরেছিল যে মানুষ তখনই কথা বলে যখন তুমি পথ পরিবর্তন করো, এবং যখন তুমি এগিয়ে যেতে শুরু করো তখনই জোরে কথা বলে। একদিন চাণক্য তাকে বলেছিলেন, যখন তুমি নীরবে শক্তিশালী হয়ে উঠছ, তখন পৃথিবী শব্দ করছে। সেই শব্দের মাঝেও তোমার পথে এগিয়ে যাও, কারণ তোমার গন্তব্য তোমার কাজের সাথে, পৃথিবীর কথার সাথে নয়। যুবকটি মাথা নিচু করে বলল, আচার্য, আমি বুঝতে পারছি। এখন থেকে আমি আমার যাত্রা পবিত্র রাখব। আমি নীরব এবং অবিচল থাকব। আর এটাই ছিল তার সাফল্যের আসল সূচনা, যা পৃথিবী কখনো জানত না। সময় কেটে গেল। যুবকের দৈনন্দিন রুটিন বদলে গেল, তার হাঁটাচলা বদলে গেল, তার চিন্তাভাবনা বদলে গেল। আগে সে সব কিছুতেই বিরক্ত হয়ে পড়ত, কারো কথা শুনে, কারো সমালোচনা করে, অন্যের অগ্রগতি দেখে। কিন্তু এখন সে ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে উঠল যে মানুষ যাই বলুক না কেন, তার হৃদয় অটল থাকত। চাণক্যের একটি বাক্য সবসময় তার মনে প্রতিধ্বনিত হতো, স্থির মনেরও একটি স্থিতিশীল জীবন থাকে, বিক্ষিপ্ত মনেরও একটি বিক্ষিপ্ত জীবন থাকে। এবং এখন সে তার মনকে স্থির রাখতে শিখেছে। ধীরে ধীরে তার ভেতরে একটি নতুন আত্মবিশ্বাস জাগ্রত হতে শুরু করে। এই আত্মবিশ্বাস জোরে ছিল না, বরং শান্ত এবং গভীর ছিল। এক ধরনের আত্মবিশ্বাস যা অদৃশ্য কিন্তু অনুভূত। সে অনুভব করতে শুরু করল যে সে সত্যিই তার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে। সে বুঝতে শুরু করল যে পৃথিবীকে পরাজিত করে সে জিতবে না, যে নিজেকে জয় করে সে তার দুর্বলতাগুলিকে জয় করবে। পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারবে না। একদিন যুবকটি তার ঘরে চুপচাপ বসে তার পুরানো ডায়েরি পড়ছিল। বহু বছর আগে সে লিখেছিল, আমি এগিয়ে যেতে চাই। কিন্তু আজ সে হাসছিল, কারণ সে এখন বুঝতে পেরেছিল যে কেবল এগিয়ে যাওয়ার ইচ্ছা করলে কিছুই অর্জন করা যায় না, যদি না তুমি নিজেকে ভেতর থেকে পরিবর্তন করো। সে ভাবতে শুরু করল যে কখন তার জীবন পরিবর্তন হতে শুরু করেছে, এবং সে উত্তর খুঁজে পেল, যখন আমি
কম কথা বলতাম এবং বেশি করতাম। এটি ছিল চাণক্যের নীতি এবং এটি তার আসল শক্তি হয়ে ওঠে। ধীরে ধীরে সে নীরব কঠোর পরিশ্রমের অসাধারণ শক্তিও উপলব্ধি করতে শুরু করে। এমন একটা সময় ছিল যখন সে ছোট ছোট কাজ করত, সে সবাইকে বলতে চাইত, আমি এটা করেছি, আমি ওটা করেছি। সে চাইত মানুষ তাকে গ্রহণ করুক এবং তার প্রশংসা করুক। কিন্তু এখন সে জানত যে পৃথিবী কেবল তখনই তোমাকে প্রশংসা করে যখন তুমি জিতবে। এর আগে এটি কেবল সমালোচনা করে, কটূক্তি করে এবং বাধা সৃষ্টি করে। তাই তিনি সবকিছু চুপচাপ করতে শুরু করেন, মানুষের উপর নয়, কাজের উপর মনোযোগ দিয়ে। তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবী ৩ ধরনের মানুষ দিয়ে পূর্ণ। প্রথমত, যারা নিজেরা কিছুই করেন না বরং অন্যদের বাধা দেন। দ্বিতীয়ত, যারা নিজেরা সবকিছু করেন এবং অন্যদেরও করতে দেন। এবং তৃতীয়ত, যারা নিজেরা কিছুই করেন না কিন্তু অন্যদের সাফল্যে ঈর্ষান্বিত হন। আপনি যদি তাদের বলেন যে আপনি কি করছেন, প্রথম এবং তৃতীয় ধরনের লোকেরা আপনাকে থামানোর চেষ্টা করবে। তাই তিনি তার যাত্রা গোপন রাখাই ভালো মনে করেছিলেন। চাণক্য বলতেন যে শিকড় সর্বদা মাটির নিচে থাকে, কিন্তু একটি গাছ সর্বদা উপরে থাকে। শিকড় অবশ্যই দৃঢ়ভাবে বৃদ্ধি পেতে হবে এবং শিকড় সর্বদা গোপনে বৃদ্ধি পাবে। যুবকটি এটিকে হৃদয়ে গ্রহণ করে এবং মূলের মতো শান্তভাবে, গভীরভাবে এবং দৃঢ়ভাবে বৃদ্ধি পাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন সে তার দুর্বলতাগুলির দিকে মনোযোগ দিতে শুরু করে। আগে সে তার ভুলগুলি লুকিয়ে সময় নষ্ট করত। যদি সে কোনো দুর্বলতা দেখতে ভয় পেত, লোকেরা কি ভাববে? কিন্তু এখন সে খোলা মনে নিজের দিকে তাকিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার সবচেয়ে বড় শত্রু হল তার নিজের দুর্বলতা, পৃথিবী নয়। আর দুর্বলতা কাটিয়ে ওঠার প্রথম উপায় ছিল তা স্বীকার করা, কাউকে না বলে চুপচাপ তা গ্রহণ করা। সে প্রতিদিন নিজের মধ্যে একটি দুর্বলতা লক্ষ্য করতে শুরু করে, কখনো অলসতা, কখনো রাগ, কখনো অলসতা, কখনো ভয়, কখনো অনিশ্চয়তা। এবং তারপর তিনি চুপচাপ সেই দুর্বলতাগুলি নিয়ে কাজ করতেন। কেউ জানত না যে তিনি কার সাথে লড়াই করছেন, কিন্তু তিনি জানতেন, কারণ চাণক্য বলেছিলেন যে বাইরের শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু অভ্যন্তরীণ শত্রুকে পরাজিত করা কঠিন। যে তার শত্রুকে জয় করে, পৃথিবী তাকে থামাতে পারে না। এখন তার মনোযোগ সম্পূর্ণরূপে তার যাত্রার উপর। সে আগের মতো নিজেকে তুলনা করত না, অন্যদের অগ্রগতি নিয়ে সে বিরক্ত হতো না। সে জানত যে প্রত্যেকের গন্তব্য আলাদা, প্রত্যেকের গতি আলাদা। আগে সে সবসময় ভাবত, তার কাছে এত কিছু আছে, আমার কেন নেই? সে এত এগিয়ে কিভাবে? কিন্তু এখন সে চিন্তা করা বন্ধ করে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছিল যে তুলনা একজন ব্যক্তিকে দুর্বল করে, তুলনা একজন ব্যক্তিকে পথভ্রষ্ট করে, তুলনা একজন ব্যক্তির সুখ কেড়ে নেয়। এখন সে অন্যদের বিরুদ্ধে নয়, বরং নিজের বিরুদ্ধে নিজের দৌড়ে দৌড়াচ্ছিল। আর তখনই সত্যিকারের বিজয় আসে, যখন তুমি প্রতিদিন নিজের চেয়ে ভালো হয়ে উঠো। ধীরে ধীরে তার মধ্যে এক অনন্য শান্তি তৈরি হতে শুরু করে। এই শান্তি সাধারণ ছিল না, এটি এমন শান্তি যা কেবল যাদের মনে একটি স্পষ্ট লক্ষ্য থাকে এবং যারা নীরবে সেই দিকে এগিয়ে যায় তারাই খুঁজে পায়। এই শান্তি তার চিন্তা ভাবনাকে বদলে দেয়, তার সিদ্ধান্তগুলিকে উন্নত করে এবং তার ভেতরের ভয়কে দূর করে। সে আর আগের মতো ভীত ছিল না। কিছু শুরু করার আগে সে ভাবত, আমি ব্যর্থ হলে মানুষ কি বলবে? কিন্তু এখন সে বলতো, আমি ব্যর্থ হলে আবার চেষ্টা করব, কিন্তু মানুষের মতামত আমার জীবনের পথ নির্ধারণ করবে না। চাণক্য একবার তাকে বলেছিলেন, যে ব্যক্তি মানুষের মতামত অনুসারে জীবনযাপন করে সে দাসী থাকে, যে ব্যক্তি নিজের মতামত অনুসারে জীবনযাপন করে সে রাজা হয়। এই বাক্যটি তার জীবনের ভিত্তি হয়ে ওঠে। ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। সে প্রতিদিন আরও উৎপাদনশীল হয়ে ওঠে। সে খুব ভোরে ঘুম থেকে উঠত, ধ্যান করত, পড়ত এবং অনুশীলন করত। এসব কিছুই লোক দেখানোর জন্য নয়, বরং নিজেকে শক্তিশালী করার জন্য। মাঝে মাঝে তার মা জিজ্ঞাসা করতেন, বাবা, তুমি এত পড়াশোনা করো কেন? তোমারও একটু বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু সে হেসে বলতো, আমার শুধু পড়াশোনা করতে ইচ্ছে করে। সে তার স্বপ্নগুলোকে এত গোপন রেখেছিল যে সে তার পরিকল্পনায় কাউকে জড়িত করত না। সে শিখেছিল যে স্বপ্ন ভাগাভাগি করলে তার শক্তি কমে যায়, তাই সে এই অভ্যাস ত্যাগ করেছিল। ধীরে ধীরে তার মধ্যে এমন গুণাবলী গড়ে উঠছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। প্রথমত, তার ধৈর্য বৃদ্ধি পাচ্ছিল। সে সব কিছু থেকে তাৎক্ষণিক ফলাফল আশা করত না। সে বুঝতে পেরেছিল যে বড় কাজ করতে সময় লাগে। দ্বিতীয়ত, সে আর অজুহাত দিত না। আগে সে বলতো, আমার কাছে সময় নেই, আমার সুযোগ নেই, পরিস্থিতি ঠিক নয়।
কিন্তু এখন সে জানত যে এই অজুহাতগুলি কেবল ব্যর্থতার দিকেই নিয়ে যায়। সে অজুহাত দেখানো বন্ধ করে দিয়েছে। এখন যদি কিছু কাজ না করে, সে নিজেকে দোষারোপ করত এবং নিজেকে উন্নত করত, এবং এই উন্নতি তার আসল শক্তি হয়ে উঠছিল। একদিন সে লক্ষ্য করল যে কিছু লোক তার নীরবতা দ্বারা বিরক্ত ছিল। তারা ভেবেছিল সে অহংকারী হয়ে উঠেছে। কেউ কেউ ভেবেছিল সে দুর্বল, কেউ কেউ ভেবেছিল সে কিছু ভুল করছে। কিন্তু তার নীরবতা এক অনন্য শক্তি বহন করে। সে নীরব ছিল কিন্তু দুর্বল ছিল না। সে শান্ত ছিল কিন্তু খালি ছিল না। সে নীরব ছিল কিন্তু ভেতরে আগুনের মতো জ্বলছিল। চাণক্য বলেছিলেন যে নীরবতার সবচেয়ে বড় সুবিধা হলো এটি তোমাকে তোমার নিজের বন্ধু করে তোলে। এবং এই যুবকটি তার নিজের জীবনের সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছে। এখন তার যাত্রা এক ভিন্ন পর্যায়ে পৌঁছেছে। সে খুব কমই বাইরের জগৎ দেখতে পেত। সে খুব বেশি কথা বলতো না। তার মন বিক্ষেপে ঘুরে বেড়াতো না। সে একাকিত্বে বাস করত, কিন্তু সেই একাকিত্ব শূন্যতা ছিল না। সেই একাকিত্বই ছিল শক্তি। সে প্রতিদিন তার জ্ঞান বৃদ্ধি করছিল। সে নিজেকে শাসন করছিল। সে তার দুর্বলতাগুলি দূর করছিল। সে তার পরিকল্পনায় কাজ করছিল। এবং এই সব কিছুই নীরবে ঘটছিল। পৃথিবী তার উচ্চতা সম্পর্কে অজ্ঞ ছিল। এটি ছিল তার চূড়ান্ত কৌশল, চাণক্যের। দিন কেটে গেল এবং ধীরে ধীরে যুবকের মধ্যে এমন একটি পরিবর্তন আসতে শুরু করল যা সে নিজেও ভাষায় বর্ণনা করতে পারল না। সে আগের মতো ছিল না। তিনি এত শান্ত, এত সংযত ছিলেন। এটা শব্দের বৈশিষ্ট্য নয়, বরং গভীরতার বৈশিষ্ট্য। এমন এক শক্তি যা অদৃশ্য কিন্তু অনুভূত। এমন এক শক্তি যা একজন ব্যক্তিকে ভিড়ের ওপরে তুলে নেয় এবং আরও উচ্চ স্তরে উন্নীত করে। এক সন্ধ্যায় যুবকটি চাণক্যের কাছে এলেন। চাণক্য ধ্যানে বসেছিলেন, সম্পূর্ণ স্থির, সম্পূর্ণ শান্ত, যেন ভেতর থেকে আলো বিকিরণ করছে। যুবকটি তার সামনে চুপচাপ বসে রইল। চাণক্য চোখ খুলে তার দিকে তাকালো। কেমন লাগছে তোমার? আচার্য জিজ্ঞাসা করলেন। যুবকটি কিছুক্ষণ শব্দ খুঁজতে লাগল এবং তারপর বলল, আচার্য, মনে হচ্ছে আমার মন আর আগের মতো নেই। ছোট ছোট জিনিস নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। আমি আর ভেতরের জগতের সাথে যুক্ত নই, বাইরের জগতের সাথেও নয়। আর সবচেয়ে বড় কথা, আমি আর বড় বড় জিনিস নিয়ে ভয় পাই না। চাণক্য মৃদু হেসে বললেন, এই পথের আসল শুরু। যখন ভয় শেষ হয় তখন শক্তির জন্ম হয়। যখন উদ্বেগ শেষ হয় তখন দৃষ্টি স্পষ্ট হয়ে ওঠে। এবং যখন দৃষ্টি স্পষ্ট হয়ে যায় তখন একজন ব্যক্তি এমন কিছু দেখতে পারে যা অন্যরা দেখতে পায় না। যুবকটি বেশ কয়েকদিন ধরে এই বিষয়ে গভীরভাবে চিন্তা করে এবং ধীরে ধীরে তার মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গির উদ্ভব অনুভব করে। এখন সে প্রতিটি ঘটনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখে। যেখানে সে অসুবিধাকে একটি সংকট মনে করত, সেখানে সে এটিকে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করে। আগে সে ব্যর্থতাকে লজ্জা হিসেবে দেখত, কিন্তু এখন সে এটিকে একটি শিক্ষা হিসেবে দেখত। এই সময়টাতেই তিনি তার জীবনের চতুর্থ বড় পরিবর্তন শুরু করেছিলেন। আপনার সম্পর্কগুলি বোঝা এবং সঠিক মানুষকে আপনার জীবনে প্রবেশ করতে দেওয়া। আগে তিনি যে কারো সাথেই বন্ধুত্ব করতেন। মানুষ তাকে সম্মান করুক বা না করুক, তিনি সংযুক্ত ছিলেন, কারণ তিনি সাহচর্যের প্রয়োজন অনুভব করতেন। তিনি একা থাকতে ভয় পেতেন। কিন্তু এখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভুল মানুষের সঙ্গ সবচেয়ে বড় বিষ। এবং চাণক্য তাকে ইতিমধ্যেই বলেছিলেন, যদি আপনি নিজেকে ভুল মানুষের সাথে ঘিরে রাখেন তাহলে আপনি সঠিক পথে চলার সাহস হারাবেন। সফল লোকেরা বুদ্ধিমানের সাথে তাদের সম্পর্ক বেছে নেয়। এখন যুবকটি ধীরে ধীরে তার জীবন থেকে তাদের সরিয়ে দিতে শুরু করে, যারা তার শক্তি নিঃশেষ করে দিচ্ছিল, যারা ক্রমাগত নেতিবাচক কথা বলতো, যারা তার প্রতিটি প্রচেষ্টায় দোষ খুঁজে বেড়াত, যারা তার অগ্রগতিতে ঈর্ষান্বিত ছিল, যারা তাকে বাধা দিত, যারা তাকে আটকে রেখেছিল। তিনি এই সব নীরবে করতেন। তিনি কারো সাথে লড়াই করতেন না, কারো সাথে তর্ক করতেন না। তিনি কেবল ধীরে ধীরে দূরত্ব তৈরি করতেন। তার নীরবতা এতটাই শক্তিশালী ছিল যে লোকেরা তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করেছিল। এবং এই পরিবর্তনই তার জীবনে সত্যিকারের স্পষ্টতা এনেছিল। জীবন। তিনি বয়স্ক, অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করেছিলেন। এটি কেবল শেখার জন্য ছিল, কথা বলার জন্য নয়। তিনি চুপচাপ শুনতেন, মনোযোগ দিতেন এবং তারপর ফিরে আসতেন, সব কিছু আত্মস্থ করে নিতেন। প্রতি রাতে তিনি তার ডায়েরিতে লিখতেন, আজ আমি কি শিখলাম, আমি কোথায় উন্নতি করতে পারি, এরপর আমার কি করা দরকার। এই ডায়েরিটি তার আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিল। একদিন তিনি তার ডায়েরিতে লিখেছিলেন,
আমি বুঝতে পেরেছি যে আমাকে পৃথিবীর কাছে কিছু প্রমাণ করতে হবে না, আমাকে কেবল নিজেকে প্রমাণ করতে হবে। যুবকটির পুরো জীবন আজকাল সম্পূর্ণ ভিন্নভাবে বিকশিত হচ্ছিল। সে কম কথা বলে কিন্তু গভীরভাবে চিন্তা করে। সে কম লোকের সাথে দেখা করে কিন্তু সঠিক লোকেদের সাথে দেখা করে। সে কম দেখে কিন্তু বেশি শেখে। সে কম বলে কিন্তু অনেক কিছু করে। তার দৈনন্দিন রুটিন এখন শক্তিশালী, স্থির এবং তীক্ষ্ণ ছিল। এই সময়ের মধ্যে সে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিল, ধৈর্য। আগে সে দ্রুত ফলাফল চাইত, কিন্তু এখন সে জানত যে তাড়াহুড়ো করে করা কাজ স্থায়ী হয় না। যা তৈরি হয় তা ধীরে ধীরে শক্তিশালী হয়। এমনকি গাছও রাতারাতি বৃদ্ধি পায় না, এমনকি নদীও একদিনে প্রবাহিত হয় না, পাহাড় এক মুহূর্তের মধ্যে তৈরি হয় না। সব কিছুর জন্য সময় লাগে, এবং মানবতারও। চাণক্য তাকে বলেছিলেন ধীরে ধীরে কিন্তু গভীরভাবে হাঁটতে, কারণ যারা দ্রুত হাঁটে তারা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যারা গভীরভাবে হাঁটে তারা কখনো থামে না। যুবকটি প্রতিদিন তার জীবনে এই শিক্ষাটি প্রয়োগ করেছিল। যদি একদিন তার মন কাজ থেকে বিচ্যুত হয়, তবে সে তার জীবনে যা কিছু ঘটেছে তা জ্বালানিতে পরিণত করেছিল। সে যে কোনো আঘাত পেয়েছে তাকে সে ঢালে রূপান্তরিত করেছিল। সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। সে আর কারণ ছাড়া রেগে যেত না। সে আর সবকিছু নিয়ে আবেগপ্রবণ হয়ে উঠত না। সে আর প্রতিটি সমালোচনার প্রতি প্রতিক্রিয়া জানাত না। সে নিজেকে স্থিতিশীলতায় রূপান্তরিত করেছিল। তার চোখে গভীরতা এবং হৃদয়ে দৃঢ়তা ছিল। সে এখন বুঝতে পেরেছিল যে জীবনে সাফল্যের জন্য আবেগ নিয়ন্ত্রণ করা অপরিহার্য। রাগ কাজ নষ্ট করে, অহংকার সম্পর্ক নষ্ট করে, ভয় সুযোগ নষ্ট করে এবং অধৈর্যতা জীবন নষ্ট করে। যুবকটি ধীরে ধীরে নিজের ভেতর থেকে এই সমস্ত কিছু দূর করতে শুরু করেছিল। সে আর কারো কথায় প্রভাবিত হয়নি। সে সবকিছু স্পষ্ট দৃষ্টি দিয়ে দেখেছিল। সে সুযোগের জন্য অপেক্ষা করেছিল এবং সঠিক সময় লাফিয়ে উঠেছিল। সে আজকাল অনেক পড়েছিল, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধ কৌশল, জীবনের দর্শন, যা তার বুদ্ধিকে তীক্ষ্ণ করেছিল। মাঝে মাঝে মানুষ তার দিকে তাকিয়ে বলতো, সে এত বদলে গেছে, সে আগের মতো নেই কেন? কিন্তু তার কাছে এর কোনো গুরুত্ব ছিল না, কারণ সে জানত যে মানুষটি একই রকম ছিল সে কখনো উন্নতি করেনি। সে এখন প্রতিদিন বিকশিত হচ্ছিল। তার চিন্তাভাবনা প্রসারিত হচ্ছিল। তার মন আরও শক্তিশালী হচ্ছিল। তার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়ে উঠছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার উদ্দেশ্য স্ফটিকের মতো স্পষ্ট হয়ে উঠছিল। একদিন যুবকটি চাণক্যের কাছে এসে বলল, আচার্য, আমার মনে হয় আমি সঠিক পথে আছি, কিন্তু মাঝে মাঝে প্রশ্ন জাগে, এই পথ কি সত্যিই আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে? চাণক্য গভীর কণ্ঠে বললেন, গন্তব্যে পৌঁছানো যায় তখন যখন তুমি তোমার উদ্দেশ্যকে শক্তিশালী করো, পথকে নয়। তুমি তোমার উদ্দেশ্য পরিবর্তন করেছ, তুমি তোমার আত্মাকে রূপান্তরিত করেছ, অতএব তোমার সামনে পথ খুলে যাবে। যুবকের ভেতরে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, যেন সে ঐশ্বরিক নির্দেশনা পেয়েছে। সেদিন সে বুঝতে পারল যে সে ভেতর থেকে কতটা পরিবর্তিত হয়েছে। আগে সে সাবধানে তার পদক্ষেপগুলি বিবেচনা করত। আগে সে বিশ্বের দ্বারা প্রভাবিত ছিল। এখন সে নিজের প্রভাবশালী হয়ে উঠছিল। আগে সে দৌড়াত, এখন সে ভেসে বেড়াত, হাঁটত না। তার যাত্রা আর কেবল সাফল্যের জন্য ছিল না, এটি আত্মপরিবর্তনের যাত্রায় পরিণত হয়েছিল। এবং সে নীরবে প্রতিটি পরিবর্তন করছিল। সে এটাও বুঝতে পেরেছিল যে কেবল নীরবে করা পরিবর্তনগুলি গভীর, স্থায়ী এবং সফল। যখন একজন মানুষ ভেতর থেকে বদলে যায়, তখনই কেবল তার পদক্ষেপ বাইরের জগতের উপর প্রভাব ফেলে। আর চাণক্য বলতেন যে ধৈর্য, অধ্যাবসায় এবং সঠিক দিক নির্দেশনার বোধসম্পন্ন ব্যক্তি ভিড়ের মধ্যে হারিয়ে যান না, বরং ভিড়ের মধ্যেই এটি জ্বলজ্বল করে। পঞ্চম এবং শেষ পর্যায়ে এই রূপান্তর তার শীর্ষে পৌঁছায়। এটি সেই পর্যায় যেখানে আপনি এখন পর্যন্ত নীরবে যা করেছেন তা আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ এবং প্রতিটি অর্জনে দৃশ্যমান হয়। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার আর কাউকে এগিয়ে যেতে বলার দরকার নেই। লোকেরা নিজেরাই লক্ষ্য করতে শুরু করে যে আপনি বদলে গেছেন। আপনার সময় আর ছোটখাটো বিবাদে নষ্ট হয় না। যারা আপনাকে অকারণে সমালোচনা করত তারা এখন আপনাকে দেখে চুপ করে যায়, কারণ আপনার ক্রমাগত অগ্রগতি তাদের প্রতিটি তিরস্কারের উত্তর হয়ে উঠেছে। চাণক্য ঠিকই বলেছেন, সাফল্যই সবচেয়ে বড় উত্তর, এবং আপনার সাফল্য এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে। এই পর্যায়ে আপনি আপনার জীবনের 7টি জিনিস সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করেছেন। আপনি বুঝতে পেরেছেন যে চুপচাপ কাজ করা দুর্বলতা নয়, বরং একটি মহান শক্তি। আপনি তাদের সাথে যোগ দেন যারা কম কথা বলে এবং বেশি করে, যারা বাহ্যিকভাবে কম দেখায় কিন্তু ভিতরে বৃদ্ধি পেতে থাকে। এখন তুমি তোমার শক্তিকে সেখানে নিয়োগ করো যেখানে ফলাফল পাও।
তুমি মানুষকে পরিবর্তন করার চেষ্টা করো না, বরং নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করো। মানুষ তোমাকে লক্ষ্য করবে, এটা কেবল সময়ের ব্যাপার, কারণ তোমার ভেতরের আগ্নেয়গিরি আর শান্ত নয়, বরং একটি নিয়ন্ত্রিত এবং কেন্দ্রীভূত শক্তিতে রূপান্তরিত হয়েছে। তোমার স্বপ্নের সাথে তোমার সম্পর্ক এখন সরাসরি সংযুক্ত। তুমি বুঝতে পারছো যে সময় খুব কম, এবং যারা এগিয়ে যেতে চায় তারা অন্যদের পরচর্চা, উপহাস এবং প্রত্যাশায় জড়িয়ে পড়ে না। তুমি কেবল তাই করো যা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসে। তোমার দৈনন্দিন রুটিন এখন তোমার লক্ষ্যের দিকে এক পা এগিয়ে যাও। এমনকি যদি পৃথিবীর কাছে মনে হয় যে কিছুই পরিবর্তন হচ্ছে না, তবুও তুমি জানো যে প্রতিটি ছোট পদক্ষেপই বড় ফলাফলের দিকে নিয়ে যায়। তুমি সব কিছু বিশ্লেষণ করো, কোথায় সময় দিতে হবে, কোনটা উপেক্ষা করতে হবে, কোথায় নিজেকে সংযত রাখতে হবে, আর কোথায় তোমার পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। এই বিচক্ষণতা, এই শৃঙ্খলা, এই অভ্যন্তরীণ শান্তি তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। যারা একসময় তোমাকে অবমূল্যায়ন করত, তারা এখন তোমাকে দেখে চুপ করে যায়, কারণ চাণক্যের নীতি স্পষ্ট: মানুষ যাকে দুর্বল মনে করে সে একদিন সবচেয়ে বড় আঘাত হানে। আর এখন তোমার সময় ঠিক সেইখানে। এখন তোমার সিদ্ধান্তগুলি বোধগম্যতার ওপর ভিত্তি করে, আবেগের ওপর নয়। এটা আক্রমণের বিষয়, কিন্তু তুমি শব্দের ওপর নয়, ফলাফল দিয়ে আঘাত করো। তোমার ভেতরের আত্মবিশ্বাস এতটাই শান্ত হয়ে যায় যে তোমার আর কারো কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। তোমার চোখে স্থিরতা, তোমার কথায় ওজন, তোমার চিন্তার গভীরতা এবং তোমার পদক্ষেপে স্পষ্ট দিক নির্দেশনা। এই বিন্দুতেই তুমি আলাদা হয়ে উঠতে শুরু করো, চেষ্টা না করে, কথা না বলে, প্রকাশ না করে। তুমি তোমার আবেগ, রাগ, দুঃখ এবং ব্যর্থতাকে এতটাই নিয়ন্ত্রণ করতে শেখো যে কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে পারবে না। তুমি তোমার ব্যর্থতা নিয়ে আতঙ্কিত হও না, বরং তুমি সেগুলোকে তথ্যের মতো অধ্যয়ন করো, সেগুলো থেকে শেখো এবং তোমার পরবর্তী পদক্ষেপকে শক্তিশালী করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তুমি এখন ভবিষ্যতের জন্য তোমার জয় সংরক্ষণ করো। চাণক্য বলতেন, সাফল্যের ফল পাকা হলেই তা বেছে নাও। অর্ধেক পাকা ফলের স্বাদ তিক্ত হয়। তুমি অন্যের প্রশংসার জন্য নয়, বরং তোমার জীবনের উদ্দেশ্যের জন্য জয়ী হও। তোমার সাফল্য এখন স্থায়ী, দৃঢ়ভাবে নির্মিত এবং কারো থেকে স্বাধীন। সময়ের সাথে সাথে তুমি এটাও বুঝতে পারো যে অগ্রগতি কেবল অর্থ উপার্জন সম্পর্কে নয়, বরং মানসিক, আবেগগত এবং বুদ্ধিকভাবে নিজেকে উন্নত করার বিষয়েও। তুমি তোমার সম্পর্ক, অভ্যাস এবং পরিবেশকে তোমার লক্ষ্যের সাথে খাপ খাইয়ে নাও, এবং ধীরে ধীরে এমন একটি দিন আসে যখন পৃথিবী নিজেই জিজ্ঞাসা করে যে এত দ্রুত এগিয়ে যাওয়ার জন্য তুমি কি করেছ, এবং তুমি হেসে ভাবো, আমি এমন কিছু করেছি যা করার সাহস খুব কম লোকেরই আছে। আমি চুপ করেছিলাম, কিন্তু আমি থামিনি। এই চূড়ান্ত পর্যায়টি তোমাকে শব্দের দ্বারা নয়, বরং কর্মের দ্বারা নির্মিত একটি পরিচয় দেয়। শব্দের দ্বারা নয়, বরং শৃঙ্খলার দ্বারা তৈরি একটি ছাপ। শব্দের দ্বারা নয়, অর্জিত সম্মান। এই পঞ্চম পর্যায়ের শেষে তুমি সেই ব্যক্তি হয়ে উঠেছ যা তুমি শুরুতে কল্পনা করেছিলে। যে ব্যক্তি কম কথা বলে এবং বেশি করে, সে তা করে না, কিন্তু সে অবশ্যই জয়ী হয়। তার অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের ওপর, কটূক্তির ওপর নয়। এই 7টি নীরব পদক্ষেপ আপনাকে ভিড়ের থেকে আলাদা করে এবং এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে কেবল সাহসীরাই পৌঁছাতে পারে।